নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। এবার জিটিএ নিয়ন্ত্রণাধীন বাংলো এবং টুরিস্ট লজগুলিতে কম দামে ইজারা বাতিলের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা। রথযাত্রার মধ্যেই শুরু হলো গ্রামগঞ্জে নতুন ধান রোপণের কাজ। সবুজে ঘেরা ধানের জমি, গোলা ভর্তি ধান উঠবে এই আশাতেই কৃষকরা ধান চাষে ব্যস্ত। এবার আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। জিটিএর নিয়ন্ত্রণাধীন ঝুপড়ি, বাংলো এবং টুরিস্ট লজগুলি খুব সস্তা মূল্যে ইজারা দেওয়া হচ্ছে। সেই ইজারা বাতিল করার দাবিও করা হয়। আর এ বিষয়ে জানতে সোমবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। সেখানে তিনি বলেন, সান্দাকফুতে 9টি লজ এবং শিলিগুড়ি দার্জিলিং মোড়ে জিটিএর বিল্ডিং খুব সস্তা দামে লিজ দেওয়া হয়েছিল, যা ভালো নয়। পাশাপাশি এই ইজারা বাতিল করার দাবিও তোলা হয়েছে। आज गोरखा जनमुक्ति मोर्चा का प्रेसिडेंट श्री बिमल गुरुंग जी ने बंगाल का मुख्यमंत्री को एक पत्र लिखा है, जिसका कॉपी होम सेक्रेटरी, प्रिंसिपल सेक्रेटरी, डीएम दार्जिलिंग, डीएम कालिम्पोंग को दिया गया है, जिसमें सन्दकपुर का 9 हॉट्स को लीज आउट करने का लिए एक मिनिमम 4.25 में बंगलो लीज आउट किया है, और सिलगुड़ी का जो दार्जिलिंग मोड़ का प्रॉपर्टी है 50 लाख में लीज आउट किया है। तो ये बहुत निंदनीय बात है। ये लीज कैंसल आउट करने का लिए मिस ममता बनर्जी को गुरुंग जी ने चिट्ठी भेजा है। कारण क्या हो सकता है? क्यों लीज आउट करने को तो कारण क्या है? फेवरिज्म है। यहाँ से सन्दकपुर इतना बड़ा टूरिज्म डेस्टिनेशन है, इतना लोग जाते हैं, टूरिस्ट जाते हैं, वहां से तो बहुत रेवेन्यू अर्न होता है। तो फेवरिज्म करके किसी को दे रहा है, तो ये निंदनीय बात है। ये रैंडमली ये दिया है और ये टेंडर सिस्टम से दिया है? नहीं, टेंडर सिस्टम से देने से भी बहुत कम रेट में दिया है। পশ্চিম ডুয়ার্সের এক অন্যতম পর্যটন কেন্দ্র সামসিং। পাহাড়ি এই এলাকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসেন। সামসিং এলাকায় পর্যটন শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সামসিং এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিক্কা। তিনি সামসিং এলাকা পরিদর্শনে যান, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। বাসিন্দারা সাংসদের কাছে বেহাল রাস্তা, পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে সাংসদ মনোজ টিক্কা একই সঙ্গে জানিয়েছেন, ভোটের পর এলাকাবাসীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। পাশাপাশি এই সমস্ত অসুবিধার কথা তুলে ধরে তার ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। এদিন সাংসদের সঙ্গে ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা সহ আরও অনেকে। আমরা এই এলাকা থেকে জিপি থেকে আমরা লিড নিয়েছি। সেখানে আমি প্রথমত আমাদের যারা নেতৃত্ব আছে, মণ্ডলের নেতৃত্ব আছে, বুথের আছে, শক্তি কেন্দ্র আছে, গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা আমাদের কর্মী আছে, তাদের অক্লান্ত প্রয়াসে চেষ্টায় আমরা এখানে লিড নিতে সক্ষম হয়েছি। আর আজকে প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়ার পরে এখানকার যারা সাধারণ আমাদের কর্মী আছেন, আমাদের নেতৃত্ব আছেন, তাদের আহ্বানে এখানে আজকে আমি এসেছি। আর এখানে প্রচুর সমস্যা রয়েছে, বিগত দিনে যে সমস্যাগুলোর সমাধান হয়নি, সকলের প্রচেষ্টায় আমরা এবার সেই সমস্যার সমাধান করব। বিশেষ করে পানীয় জলের এখানে সমস্যা রয়েছে, কিছু রাস্তাঘাটের সমস্যা রয়েছে, এমনি চা বাগানের সমস্যাগুলো তো রয়েই গেছে। সেই সমস্ত সমস্যাগুলো এখানে আগামী দিন নিশ্চিতভাবে, যেটা 22 তারিখ থেকে অধিবেশন চলছে, আরও আমাদের সামাজিকভাবে যে পুরানো সমস্যাগুলো কিছু আছে, সেই সমস্ত সমস্যাগুলোকে পার্লামেন্টে তুলে ধরে যাতে সমস্যার সমাধান হতে পারে, সেদিকে আমরা निश्चित भावे काज करें। दादा, ये एक टूरिज्म स्पॉट है सामसिंग
जो एरिया में आप आज आए हैं, तो ये एरिया में टूरिज्म को फोकस करने के लिए क्या उद्योग लेंगे आप? देखिए, टूरिज्म जो यहाँ पर उत्तर बंगाल जो है ये टूरिज्म और टिम्बर के लिए ये प्रसिद्ध है। निश्चित रूप से हमारा जो ये सामसिंग इलाका है और भी जो मिडिल इलाका, आप जब रास्ता से आएंगे तो लगेगा कि आप इंडिया में नहीं हैं, आप पश्चिम बंगाल में एक अलग आपको दिखाई देगा। माने लगता है कि हम विदेश में हैं, इस तरह का अनुभूति प्राप्त होता है। तो निश्चित रूप से जो लोग स्विट्जरलैंड घूमने जाते हैं या सिंगापुर घूमने जाते हैं, इसी इलाका को यदि सुंदर ढंग से सजाया जाए तो लगता है कि हम यहाँ पर स्वर्ग में हैं, ऐसा हम लोग को प्रतीत होगा। तो निश्चित रूप से टूरिज्म के डेवलपमेंट के लिए अपना जो केंद्रीय टूरिज्म मंत्री है और राज्य सरकार से बात करके इस इलाका का टूरिज्म का डेवलपमेंट, उसके लिए हम काम करेंगे। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। বৃষ্টি থামতেই সাময়িক স্বস্তি জলপাইগুড়ির করলাপাড়ে। শনিবার করলার জলে প্লাবিত হয়ে ঘরছাড়া হলেন জলপাইগুড়ি শহরের 1 এবং 25 নম্বর ওয়ার্ডের 3 শতাধিক পরিবার। ত্রাণ শিবিরে এসে আশ্রয় নেন তাঁরা। রবিবার দুপুরবেলার পর থেকে বৃষ্টি থামায় জল কমতে শুরু করেছে করলাতে। সোমবার ঘরের টানে জল কাদা ডিঙিয়ে ত্রাণ শিবির থেকে ঘরে ফিরতে শুরু করেন প্লাবিত পরেশ মিত্র কলোনি নিচু মাঠ এলাকার বেশ কিছু পরিবারের লোকজন। তবে ফের দুর্যোগের আশঙ্কায় এখনো ঘরে ফেরেননি অনেকেই। তাদের জন্য পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। কি রয়েছে পরিস্থিতি? এখনো অনেক বাড়িতে 1 কোমর জল আছে এবং তাই এখানে আসলাম আমরা একটু দেখার জন্য পরিস্থিতি, যে লোকগুলো কতজন লোক গেছে। কিছু লোক বাড়িতে গেছে আর কিছু লোক আছে যাদের বাড়িগুলোতে বললাম 1 কোমর জল আছে। তো এদেরকে এখন একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করব, সকাল আর চিরাগুড়টা দিব, আর দুপুরের দিকে যদি থাকে তাহলে খাওয়ার ব্যবস্থা করে দেবো। আর যদি না থাকে তাহলে তো তাদের বাড়িতে নিজেরা গিয়ে বানাবে যদি জল নেমে যায়। তো আশা করা যাচ্ছে জল নামবে, যেহেতু এতটা নেমেছে, বাকি এটুকু মনে নেমে যাবে। যদি না নামে তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে করলা নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে এসে দাঁড়ালো 25 নম্বর ওয়ার্ডের নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্লাবের সকল সদস্যরা। ক্লাবের ভবনে প্রায় শতাধিক জন আশ্রয় নিয়েছেন। এছাড়াও ফ্ল্যাট সেন্টার এবং কমিউনিটি হলে বেশ কিছু পরিবার রয়েছেন। নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে ক্লাব সম্পাদক গৌতম ভৌমিক জানিয়েছেন, নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি নিচু মাঠ এলাকায় বন্যা কবলিতরা ক্লাব ভবনে আশ্রয় নিয়েছেন। রয়েছেন প্রায় 100 জন। তাদের খাবার ব্যবস্থাও করা হয়েছে। না, এখানে কিসের খাওয়ার আয়োজন বলতে আমাদের নেতাজি মডার্ন ক্লাবের সংলগ্ন এলাকা অনেক জলে মগ্ন। প্রতি বছরই আমরা এই জল উঠলেই আমরা ক্লাব থেকে তাদের থাকানো, রাতে রাখা এবং বাচ্চাদের দুধের ব্যবস্থা, বিস্কুটের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রতি বছরই করে থাকি। সুতরাং এবারও আমরা করেছি। কতজন রয়েছে এখানে? শতাধিক লোক রয়েছে ভেতরে। তাদের সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাচ্চাদের দুধের ব্যবস্থা, সকল কিছু রাখা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। দুবেলায় খাওয়া। এখন কি রয়েছে খাওয়ার মেনু? খাওয়ার মেনু রয়েছে সোয়াবিনের তরকারি, ডিমের কারি, ভাত। রাতেও হবে, রাতেও খাওয়া দাওয়া হবে। এবং জলমগ্ন এলাকায় পরেশ মিত্র কলোনি এবং ওই পেছন দিক থেকে এখন আমাদের ভ্রাম্যমাণ গাড়ি বেরোবে। ওই ভ্রাম্যমাণ গাড়িতে খাওয়ার দাওয়ার লোড হচ্ছে। প্রত্যেকে খাওয়ার দাওয়ার পৌঁছে দেবে ক্লাবের সদস্যরা। ঠিক। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। টানা কয়েকদিনের অনবরত বৃষ্টিতে জল বেড়েছে পাহাড়ি নদীর রায়ডাকে। জল বাড়ায় রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। রায়ডাক নদীর ভাঙনে প্লাবিত তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 1 নম্বর, বারকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লাঙ্গল গ্রাম এবং বেকারখাতা এলাকা। জলমগ্ন অবস্থায় রয়েছে প্রায় শতাধিক বাড়ি। ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে 150টি পরিবার। স্থানীয়দের অভিযোগ, 3 বছর ধরে ওই এলাকায় রায়ডাক নদীর ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও এমনকি সেচ দপ্তরেও লিখিত অভিযোগ জানানোর পরেও মেলেনি সুরাহা। শুধুমাত্র ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাঁশের পাইলিং করে ভাঙন রোধের চেষ্টা হয়েছে, তবুও হয়নি শেষ রক্ষা। টানা কয়েকদিনের বৃষ্টিতে রায়ডাক নদী ফুলে ফেপে উঠেছে।
বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল, গোটা গ্রাম এখন প্লাবিত। প্রায় 150টি পরিবার ইতিমধ্যেই স্থান নিয়েছে অন্যত্র। গোটা গ্রাম নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। পাশাপাশি আরও 3টি ইলেকট্রিক পোল নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সবার বাড়ি বাড়ি জল, সবার বিছানা ঠিছানা ভেসে যাচ্ছে, ঘরবাড়ি হয়ে যাচ্ছে। গরু ছাগল নিয়ে মানুষ মানে ভয়াবহ চলা অবস্থা এখন হয়ে গেছে। কেউ কেউ স্কুলে আছে, কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে উঠেছে। কখন থেকে জল বাড়ে? জলটা কালকে রাত্রের থেকেই বাড়তেছে, সন্ধ্যার থেকে। বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে জল ঢুকে গেছে। কোন নদী এটা? এটা রায়ঢাক নদী। কোন কোন এলাকার জল প্লাবিত? এটা হচ্ছে লাঙ্গল গ্রাম আছে, এটা বেগার খাতা আছে। এই 2 এলাকা মিলে মানে মোটামুটি 250-300 বাড়ি আছে জলের তলায়। হ্যাঁ, জলের তলায়। এটার বিধি ব্যবস্থা কি করবেন আপনারা করে দেন। প্রশাসনের কোনো লোক? না না, কোনো লোক আসে না। আসে দেখে যায়, এই বাঁধের খাঁচা দিয়েছে, এটা কিচ্ছু হচ্ছে না। এটা আমাদের অনুরোধ, এটা পাথরের বাঁধটা তাড়াতাড়ি করে দেন, নয়তো মানুষগুলা মরে যাবে এখানকার। বাঁশের বাঁধের আমাদের দরকার নেই, পাথরের বাঁধ হোক এটা। আমরা এখন গরু ছাগল নিয়ে একটু দাঁড়িয়ে আছি, কোথায় যাব না যাব। তার মধ্যে আমার ইলেকট্রিক লাইন নাই ব্যবস্থা। জল কত হয় হোক, নদীতে পড়ে গিয়েছে। হ্যাঁ, পড়ে গেছে, 3টে পড়ে গেছে, এইটা পড়বে। হ্যাঁ, এই অবস্থা। মানে বাঁধ তো 3-4 বছর থেকে বাঁধ এই করে গেল। বছর তো এই খাঁচা দিল, কোন কাজে না গেলো খাঁচা? আমার না গড়ে সেরে গেল। তারপরে এই বট গাছটা পরে আমার এইখানে উদ্যান হয়ে যাবে, তখন আমরা আরও তো মরণ অবস্থা হয়ে যাবে। জল ঢুকছে? হ্যাঁ, বাঁধ ভাঙিয়ে তো জল ঢুকছে। কোন নদী এটা? এটা রায়ডাক নদী। কোন কোন এলাকায় প্লাবিত? বেগার খাতা, লাঙ্গল গ্রাম। কতগুলো বাড়ি প্লাবিত হয়েছে? বাড়ি তো 150 বাড়ি, 150 উপরে হবে, কিন্তু 150 বাড়ির মতো আছি আমরা জলত। প্রশাসনের কোনো লোক আসছে? প্রশাসনের লোক তো কই আসে, কিছু কিছু আসে আর আসে না। কোনো সাহায্য পেয়েছেন সরকারি? না, কোনো খাওয়ার সাহায্য তো কোনো এমন তো দেয় নাই। অন্য অন্য মতো তাও খাওয়ার সাহায্য দিত। কি চান? আমরা তো এই বাচ্চাই আমার সমস্যা, আমরা এটাই চাই আমরা এখন। লোকালয়ে এসে জনবসতিপূর্ণ এলাকায় বসানো রিকবোর্ড নলকূপ উপড়ে ফেলে দিল হাতি। একই সঙ্গে হাতের দল এলাকায় বেশ কিছু কলা এবং সুপারি গাছের ক্ষতি করে। তবে স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে ঘরবাড়ির কোনো ক্ষতি করতে পারেনি। ডুয়ার্সের মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল সংলগ্ন বড় দিঘি চা বাগান এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, রবিবার রাত্রি 2টো নাগাদ সংলগ্ন পার্শ্ববর্তী জঙ্গল থেকে 6 থেকে 7টি হাতির একটি দল চলে আসে বড় দিঘির চা বাগানে। এরপরে বাগানের চম্পা লাইনে থাকা নলকূপ উপড়ে ফেলে হাতি। স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতের দল বাড়ি ঘরের কোনো ক্ষতি না করতে পারলেও এলাকায় বহু গাছের ক্ষতি করেছে বলে খবর। এরপরে ভোরের দিকে হাতির দল বড় দিঘি চা বাগান হয়ে ফের লাটাগুড়ি জঙ্গলে চলে যায়। এলাকায় হাতির হানা রুখতে রাতে বনকর্মীদের টহলদারির দাবি করছেন বাসিন্দারা। বন দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রথযাত্রার মধ্যেই শুরু হলো গ্রামে গঞ্জে নতুন ধান রোপণের কাজ। সবুজে ঘেরা ধানের জমি এবং গোলা ভর্তি ধান উঠবে, এই আশাতেই কৃষকরা সাধারণত এই সময় ব্যস্ত হয়ে পড়েন ধান চাষে। উল্লেখ্য, রথযাত্রা উৎসবে শুভ লগ্নে ধান রোপণ করে থাকেন চাষিরা। তবে এই বছর আবহাওয়ার কারণে তারা কিছুটা আগেই ধান রোপণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির প্রসন্ননগর পাড়ায়। এখানে মহিলা পুরুষ চাষিরা একত্রে মিলে ধান রোপণের কাজে হাত লাগান। স্থানীয় অজয় সরকার নামে এক কৃষক জানান, এবছর ধান একটু আগেই করা হচ্ছে, কেননা জমিতে জল লেগেছে। এবারে বিঘা প্রতি প্রায় 1350 টাকা মূল্য ধার্য হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর ধান রোপণের দাম একটু বেড়েছে বলেই জানান তিনি। ধান বোনা কি আজকে শুরু করেছেন এবছরে? হ্যাঁ, আজকেই প্রথম। বলছিলাম, এটা কি ধান লাগাচ্ছেন? এটা সাদা স্বর্ণ। সাদা স্বর্ণ। বলছিলাম, এটা অ্যাকচুয়ালি কতদিনে ম্যাচিউর হবে? এটা মোটামুটি
2.5-3 মাস। 2.5-3 মাস ফুল ম্যাচিউরড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলছি মানে কি হাইব্রিড জাতের নাকি? হ্যাঁ হাইব্রিড জাতি। একটু বর্ষা হলো, বৃষ্টি নামলো, এই একটা ধান রোপণ করছেন, চাষিদের বর্ষাকালীন একটা ফসল, কি বলবেন কতটা ভালো লাগছে? এখন বৃষ্টি হয়েছে, এখন আমাদের খুব মানে ভালোই লাগছে। এখন গাড়াগাড়ি কিছুদিনের মধ্যে চাপে দিতে পারবো। বলছি যে ধান রোপণ করছেন, আপনারা কি নিজেদের জমিতে করছেন না কারো হাজিরা বা কিছু? আমরা নিজেদের জমিতেও করি, কিন্তু এটা আমরা অন্যদের জমিতে করতেছি, ঠিকা করতেছি। কত করে বিঘা রোপণ করছেন? বিঘা ওই 1350 টাকা। 1350 টাকা। গতবারের চাইতে কি দাম বেড়েছে? হ্যাঁ একটু বেড়েছে, জিনিসপত্র যত দাম ওই হিসাবে আর কি বাড়ানো হয়েছে। মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের হিসেবে আপনাদের রেটটা বেড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম 1 বিঘা কজনে কতটা সময় কাটবে? 1 বিঘা আমাদের হালি উঠিয়ে মোটামুটি 4-5 জন তো লাগবেই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জিটিএ নিয়ন্ত্রণাধীন বাংলো এবং টুরিস্ট লজগুলিতে কম দামে ইজারা বাতিলের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা। রথযাত্রার মধ্যেই শুরু হলো গ্রামগঞ্জে নতুন ধান রোপণের কাজ। সবুজে ঘেরা ধানের জমি, গোলা ভর্তি ধান উঠবে, এই আশাতেই কৃষকরা ধান চাষে ব্যস্ত। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।